স্পেন দক্ষিণ ইউরোপের একটি দেশ। এর আয়তন ৫,০৫,৯৯০ বর্গ কিলোমিটার। আয়তনের দিক দিয়ে এটি বাংলাদেশের থেকে ৩ গুণ বড়। তবে জনসংখ্যা ৪,৮০,০০,০০০ জন। আয়তনের বিচারে রাশিয়া, ইউক্রেন ও ফ্রান্সের পরে স্পেন ইউরোপের চতুর্থ বৃহত্তম এবং দক্ষিণ ইউরোপের বৃহত্তম দেশ। জানলে অবাক হবেন, স্পেন অতীতে একটি মুসলিম দেশ ছিল, তবে বর্তমানে এটি খ্রিস্টান প্রধান দেশ। আজকের এই পর্বে আমরা জানব ইউরোপের অন্যতম ধনী দেশ স্পেন সম্পর্কে। স্পেনের উত্তর সীমানাতে আটলান্টিক মহাসাগর অবস্থিত। উত্তর পূর্ব সীমানায় পিরেনীয় পর্বতমালা স্পেনের সাথে ফ্রান্স এবং অতি ক্ষুদ্র রাষ্ট্র অ্যান্ডোরার একটি প্রাকৃতিক সীমানা গঠন করেছে। স্পেনের আধুনিক রাষ্ট্রে পরিণত হবার পথ ইউরোপের অন্যান্য অংশের তুলনায় বহু দিক থেকে আলাদা। ইউরোপের দক্ষিণ পশ্চিম কোণায় অবস্থিত দেশটি ভৌগোলিকভাবে স্তূপ পর্বত এবং সাগরের মাধ্যমে ইউরোপের অন্যান্য অংশ থেকে খানিকটা বিচ্ছিন্ন। ফলে ইউরোপের সাংস্কৃতিক উন্নতির সাথে স্পেনের খানিকটা দূরত্ব সবসময় অনুমিত ছিল। 18 শতকের শেষ দিকে যুক্তরাজ্যে যে শিল্প বিপ্লব শুরু হয় তা ধীরে ধীরে স্পেনে এসে পৌঁছয়। বিংশ শতাব্দীতে ভয়াবহ স্পেনীয় গৃহযুদ্ধ এবং তৎপরবর্তী ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর একনায়কতন্ত্র স্পেনকে সমৃদ্ধ, গণতন্ত্রী ও আধুনিক ইউরোপের কাছ থেকে খানিকটা দূরে ঠেলে দেয়। তবে ইতিহাসের বেশিরভাগ সময়ই স্পেন ছিল বিভিন্ন ঐতিহাসিক ঘটনার মিলনস্থল। স্পেনের দক্ষিণ প্রান্তে অবস্থিত জিব্রাল্টার প্রণালীর মাধ্যমে সহজেই স্পেন ও আফ্রিকার মধ্যে যাতায়াত সম্ভব। আইবেরীয় উপদ্বীপের বহু সমুদ্রবন্দর সমুদ্রগামী ভূমধ্যসাগরীয় লোকদের সেখানে নেমে প্রাকৃতিক সম্পদ খোঁজার সুযোগ করে দেয়। স্পেনের সবচেয়ে প্রাচীন লিখিত ইতিহাসেও সেখানে বিভিন্ন অভিবাসী জাতির বসতি স্থাপনের দীর্ঘ ধারা ও সাংস্কৃতিক মিলনের কথা লেখা আছে। প্রাগৈতিহাসিক পর্যায়ে স্পেনে আইবেরীয় জাতির লোকেরা বাস করত। খ্রিস্টপূর্ব 8ম শতকে কেল্টীয় ও ফিনিশীয়রা এখানে বসতি স্থাপন করে। ফিনিশীয়রা আইবেরীয় উপদ্বীপকে স্পান বলে ডাকত। সেখান থেকেই স্পেনের নাম হিম্পানিয়া হয়েছে। কেল্টীয় ও ফিনিশীয়দের পর এখানে গ্রিক, কার্থেজীয় এবং সবশেষে রোমানদের পদার্পণ ঘটে। রোমানদের এই গোটা উপদ্বীপ দখল করতে প্রায় 200 বছর লেগে যায়। শেষ পর্যন্ত খ্রিস্টপূর্ব 1ম শতকে এসে তাদের স্পেন বিজয় সম্পূর্ণ হয়। রোমান সাম্রাজ্যের অংশ হিসেবে স্পেনের অধিকাংশ জনগণ খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হয় এবং লাতিন ভাষার বিভিন্ন প্রাকৃত ভাষায় কথা বলা শুরু করে। রোমানদের পরে জার্মানীয় গোত্রের লোকেরাও উত্তর দিক থেকে 5ম শতকে স্পেনে প্রবেশ করে। এদের মধ্যে ভান্ডাল গোত্রের লোকেরা স্পেন পার হয়ে আফ্রিকায় চলে যায় এবং সেখানেই বসতি স্থাপন করে। অন্যদিকে ভিজিগথেরা স্পেনে থেকে যায় এবং স্পেনে নিজস্ব রাজ্য স্থাপন করে। ভিজিগথের অভিজাত শ্রেণীর মধ্যে অন্তর্কোন্দলের কারণে রাজত্বের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ে এবং 711 সালে স্পেন আবার বহিরাক্রমণের শিকার হয়। এবারে আফ্রিকা থেকে মুসলিমরা স্পেন আক্রমণ করে। মুসলিমরা বহু শতাব্দী ধরে আইবেরীয় উপদ্বীপের বেশিরভাগ অংশ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়। স্পেনের মুসলিম সংস্কৃতি 10ম শতকে এসে উন্নতির শিখরে আরোহণ করে। স্পেনের মুসলিম শাসকেরা দেশটিতে নতুন শস্য প্রবর্তন করে ও দক্ষ সেচ ব্যবস্থা চালু করে। ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পায় এবং গণিত, চিকিৎসা ও দর্শনের প্রসার ঘটে। 10ম শতকের পর স্পেনে মুসলিম শাসনের অবনতি ঘটে। উত্তর স্পেনের খ্রিস্টান রাজ্যগুলি ইউরোপ মহাদেশ থেকে
অভিবাসী গ্রহণ করে শক্তিশালী হয়ে ওঠে এবং ধীরে ধীরে দক্ষিণে অগ্রসর হয়ে উপদ্বীপটি নিয়ন্ত্রণে নেয়। 1492 সালে স্পেনের শেষ মুসলিম রাজ্য গ্রানাডা দখলের মধ্য দিয়ে এই প্রক্রিয়ার সমাপ্তি ঘটে। এই খ্রিস্টান রাজ্যগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কাস্তিল, আরাগন এবং পর্তুগাল। এদের মধ্যে কাস্তিল ছিল সবচেয়ে বড় ও শক্তিশালী। মধ্যযুগে এই কাস্তিল রাজ্য ছিল ক্যাথলিক কাস্তিলীয়ভাষী স্পেনের প্রাণকেন্দ্র। 15 শতকের শেষ নাগাদ স্পেনে বিদেশিদের অভিবাসন শেষ হয়ে যায়, কিন্তু মিলনস্থল হিসেবে স্পেনের গুরুত্ব বজায় থাকে। ভূমধ্যসাগরীয় অঞ্চল ও উত্তর ইউরোপের মধ্যে সামুদ্রিক বাণিজ্যের মধ্যস্থল হিসেবে স্পেন একটি সুবিধাজনক অবস্থানে অবস্থিত ছিল। 15 শতকের শেষ দিকে স্পেনের অধীনস্থ নাবিকেরা সমুদ্র অভিযানে বেরিয়ে পড়েন এবং আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন। তারা সেখানে প্রচুর রূপা আবিষ্কার করেন। আমেরিকা থেকে আনা রূপা ইউরোপের সম্প্রসারণশীল বিশ্ব বাণিজ্যের কেন্দ্রে স্পেনকে স্থাপন করে। একই সময় রাজবংশগুলির মধ্যে বিবাহ এবং কূটনীতির সুবাদে স্পেন এক বিরাট ইউরোপীয় সাম্রাজ্য নিয়ন্ত্রণ করা শুরু করে। উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং ইউরোপ মহাদেশে বিস্তৃত স্পেনের সাম্রাজ্য 19 শতকের শুরু পর্যন্ত টিকে থাকে। ফরাসি বিপ্লব এবং নেপোলিয়নীয় যুদ্ধগুলির পর স্পেনের সাম্রাজ্য বিলীন হয়ে যায়। 19 শতকের পুরোটা জুড়েই স্পেনীয়রা তাদের সরকার গঠন এবং রাজনীতিতে জনসাধারণের অংশগ্রহণ নিয়ে সংঘাতে লিপ্ত হয়। এই সময় স্পেন ধীরে ধীরে শিল্প বিপ্লবের অংশীদার হয় এবং সম্প্রসারমান অর্থনীতি নতুন নতুন রাজনৈতিক শক্তির সৃষ্টি করে। তা সত্ত্বেও একক কোনো রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। অনেক স্পেনীয় এই নৈরাজ্যের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সামরিক বাহিনীর হস্তক্ষেপ কামনা করে এবং এর ফলে সেটিও একটি রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। বিংশ শতাব্দীর শুরুতে স্পেনের সরকার কাগজে কলমে গণতান্ত্রিক হলেও আসলে একটি বিশেষ শ্রেণীর হাতে স্পেনের রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত ছিল। রাজনৈতিক দলগুলির মধ্যে ক্রমে সংঘর্ষ ও নৈরাজ্য ছড়িয়ে পড়ে। 1923 সালে জেনারেল মিগেল প্রিমো দে রিবেলা নিজেকে একনায়ক ঘোষণা করেন। 1930-এর দশকের শুরুতে দ্বিতীয় স্পেনীয় প্রজাতন্ত্রে গণতন্ত্র নিয়ে আবার পরীক্ষা নিরীক্ষা শুরু হয় এবং অনেক গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক সংস্কার কাজ বিস্ময়কর দ্রুততায় সম্পূর্ণ হয়। কিন্তু 1936 থেকে 1939 সালের স্পেনীয় গৃহযুদ্ধের কারণে এ সব কিছু চাপা পড়ে যায়। এই যুদ্ধের কারণে স্পেন প্রায় 5 লক্ষ প্রাণ হারায়। দেশটির অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে, বহু লোক উদ্বাস্তু হয়। যুদ্ধ শেষে সামরিক জেনারেল ফ্রান্সিস ফ্রাঙ্কো একনায়ক হিসেবে পরবর্তী 36 বছর ধরে স্পেন শাসন করে। 1975 সালে ফ্রাঙ্কোর মৃত্যুর পর স্পেন আধুনিক গণতান্ত্রিক গতিশীল একটি ইউরোপীয় জাতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠার প্রয়াস পায় এবং একটি ধনী, নগরায়িত, শিল্পোন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে 21 শতক শুরু করে। পৃথিবীর বিভিন্ন দেশ নিয়ে বিস্তারিত ভিডিও দেখতে এই চ্যানেলটি ঘুরে দেখুন। এছাড়াও বহু জায়গা ও রহস্যময় স্থান নিয়ে এই চ্যানেলে ভিডিও তৈরি করা রয়েছে।